নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে। আজ শোনাবো লেখিকা নবনীতা দেবসেন রচিত গল্প দোলন ঝুলনের শকুন্তলা। গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দোলন ঝুলনের শকুন্তলা। ভাত খাওয়ার সময় গল্প না বললে ঝুলনের খাওয়া হয় না, অথচ আজ শকুন্তলার গল্পটা ঝুলনকে বলাই যাচ্ছে না। আগেই কাঁদতে শুরু করে দিয়েছে। অবন ঠাকুর কি নিষ্ঠুর লোক ছিলেন, ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এত কষ্টের একটা গল্প লিখলেন। দোলন খুব রেগে গেল। অবন ঠাকুর কেন নিষ্ঠুর হতে যাবেন? এ তো মহাভারতের গল্প। আর তাছাড়া শেষ পর্যন্ত তো সব ঠিকই হয়ে গেল। গল্পে তো ওরকম হয়ই, শোন তো আগে সবটা। ঝুলন কিন্তু নাছোড়বান্দা, শেষ অবধি আর শুনবেই না। কেন অভিশাপ দিলেন? কেন ওকে ঠেলে ঠেলে ধ্যান ভাঙিয়ে দিলেন না? মুনি ঋষিদের অত রাগী হতে আছে বলে ঘ্যান ঘ্যান করতেই লাগলো। তখন দোলনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বললে, শোন, আমি একটা অন্য শকুন্তলার গল্প বলছি, তুই ভাতটুকু খেয়ে নে, এটা অত দুঃখের নয়। অভিশাপ আছে? ঝুলনের প্রশ্ন। অভিশাপ তো দেওয়া হয়েই গিয়েছে, এখন আর বদল হবে কেমন করে? হারানো আংটি আছে, তাহলে শুনবো না। ঝুলনের সোজা কথা। দোলন বললে, আচ্ছা বাবা আচ্ছা, আংটি না হয় হারাবে না। বলতে বলতে ওই শকুন্তলার ওপরে একটু রাগই হয়ে গেল। আচ্ছা ন্যাকাবোকা মেয়ে বাবা, কাকু যাকে বলেন ইরেসপন্সিবল, ঠিক তাই। প্রথমে তো সাধু সন্ন্যাসী মানুষটা এলো, অহম অহম ভো বলে গলা ফাটিয়ে চেঁচালো। শত হাঁক ডাকেও নড়লি না, কানে তালা লাগিয়ে গালে হাত দিয়ে ছবি হয়ে বসে রইলি, কথা কানেই গেল না। তারপর যদি বা বন্ধুরা ধরে করে একটা ব্যবস্থা করে দিলে, তোমার অমন সূক্ষ্ম সোনার শাড়ি পরে শচী তীর্থের জলে নেমে অত খেলা করা কেন? নামবি তো আংটিটা খুলে রেখে শারদ্দত্ত বা স্বর্গরবের হাতে দিয়ে গেলেই পারতিস। তা না, আংটি ফাংটি সমেত জলে নেমে জল ঘাটছেন। কে না জানে যে জলে ভিজে গেরো খুলে যায়? সোনার শাড়িতে মানে বেনারসিতে নিশ্চয় ভালো করে গেরো বাঁধাও যায় না। ও তো 100% শিওর খুলে যাবে। এই তো যখন দোলন ঝুলনেরা লেকে সাঁতার কাটতে যায়, ওদের আংটি মাকড়ি সব খুলে ডাঙায় মার হাতে রেখে যায়। জলের ঢেউ কান থেকে মাকড়ি খসিয়ে নেয়, আঙুল থেকে আংটি খুলে নেয়। এ তো শহরের লোকেরাও জানে, আর বনের মেয়ে জানে না। বলতে বলতে দোলনের মনে পড়ল, বনের মেয়ে শকুন্তলা তো গয়নাই পরেনি কখনো। ওর যা ছিল সবই তো ফুলের গয়না, তা জলে ভেসে গেলে কোনোই ক্ষতি ছিল না। আবার নতুন করে গড়ে নিত্য স্নানের পরে। আহা বেচারা, ও কেমন করে জানবে? ও কি কখনো আঁচলে কিছু বেঁধেছে? ওর তো আঁচলই ছিল না, পরতো তো বাকল, গাছের ছাল পিটিয়ে তৈরি কাপড়, যাকে বলে ক্ষৌমবস্ত্র। খুব ভালো করে পেটানো হলে বাকলকে নাকি বলতো দুকুল। আহা, আংটি শুদ্ধ জলে নামায় ওর ততটা দোষ ছিল না। মুনি ঋষির হাঁক ডাক অগ্রাহ্যি করাটা যদিও খুব দোষের হয়ে গিয়েছে। গুরুজন এসে ডাকলে তুমি শুনবে না? এত কি রাজার কথা ভাবার আছে? এই তো দোলনের অ্যানুয়াল পরীক্ষার জন্যে কত দুর্ভাবনা, তা বলে দাদু ডাকলে সে কি শুনতে পায় না? কিন্তু আংটিটা যে অত জরুরি সেটা হারানো উচিত নয়, এটা তো সে জানতো। নেয়ে উঠে একবারও আঁচলটা নেড়ে চেড়ে দেখলে না পর্যন্ত যে জরুরি আংটিটা আছে কি নেই।
শূন্য আঁচল দুলিয়ে রাজার কথা ভাবতে ভাবতে ড্যাং ড্যাং করে রাজপুরীতে চলল কি বলে? না, মেয়েটা সত্যি কোনো দায়িত্ব জ্ঞান ছিল না। কিন্তু বন্ধুগুলোই বা কিরকম? তারাই তো ওকে বলে দিয়েছিল, দুর্বাসা মুনি কিন্তু তোমাকে ঘোর অভিসম্পাত দিয়ে গিয়েছিল ভাই। রাজা তোমাকে চিনতে পারবে না যতক্ষণ না আংটিটা দেখাচ্ছ। না, তা তারা মোটেই বলেনি। শকুন্তলা তো মোটে জানতই না যে এত বড় কাণ্ডটা ঘটে গেছে। কেবল কি তাই, অনুসূয়া প্রিয়ংবদার দায়িত্বজ্ঞানের কত অভাব দেখো। তারা তাত কর্ণমুনিকে কি দুঃসংবাদটা দিয়েছিল? তবে হয়তো উনি নিজেই সঙ্গে যেতেন আংটি নিয়ে, কিংবা আংটিটা শারদ্দর দাদা কিংবা সাঙ্গরব দাদার হাতে দিয়ে দিতেন। তারা তো শকুন্তলার মতো ছেলে মানুষ নয়, অত শত রাজার কথা ভাবতেও তার ব্যস্ত থাকে না। দিব্যি বড় সড়ো আশ্রম যুবক, তারাই যত্ন করে ঠিকঠাক রাখতো আংটিটা, কোনো গোলমালি হতো না। দোলন বললে, শোন, নতুন গল্পটা শোন, একদম কাঁদবি না। অভিসম্পাত দিয়ে তো দুর্বাসা মুনি চলে যাচ্ছেন। অনুসূয়া প্রিয়ংবদা আছড়ে পড়ল তার পায়ে। ঠাকুর, ওকে দয়া করুন, মাপ করে দিন। আমরা শীতল জলে পা ধুয়ে দিই, পদ্মপাতায় ফল কেটে দিই, পাখার বাতাস দিই, আপনি প্রসন্ন হন। দুর্বাসার রাখতেও যতক্ষণ, প্রসন্ন হতেও ততক্ষণ। তিনি সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে বললেন, রাজার কোনো চিহ্ন দেখাতে পারলেই হবে, অমনি রাজার মনে পড়ে যাবে সব কথা। কর্ণমুনি ফেরবার পরে দুই সখীতে তাতকে রাজার সঙ্গে শকুন্তলার বিয়ের গল্প যেমন বললে, দুর্বাসা মুনির অভিশাপের গল্প তেমনি বললে। সব শুনে কর্ণ তাত বললেন, ভয়ের কিছু নেই, রাজার নিজের নাম লেখা আংটি যখন আছে, ওটা দেখালেই সাপমোচন হয়ে যাবে। বলে আংটিটা তখনই নিজের কাছে রাখলেন। রাজা দুষ্মন্ত এদিকে মুনির অভিশাপে 6 মাস ধরেই শকুন্তলার কথা ভুলে বসে আছেন। রাজ্যপাট সবই করেন, কেবল শকুন্তলাকে আনতে যাবার নামটিই করেন না। কর্ণমুনি আর কি করবেন, শেষকালে শকুন্তলাকেই রাজপুরীতে পাঠানোর ব্যবস্থা করলেন। বনের দেবতারা শকুন্তলাকে শাড়ি দিয়ে গয়না দিয়ে রানীর বেশে সাজিয়ে দিলেন। হরিণছানাকে কাঁদিয়ে, মা গৌতমীকে কাঁদিয়ে তপবন ফাঁকা করে দিয়ে, কর্ণমুনির বুক খাঁ খাঁ করে দিয়ে, সখীদের চোখের জলে ভাসিয়ে শকুন্তলা রাজপুরীতে রওনা হলেন। তাত কণ্হ ঠিক যাওয়ার সময় শারদ্দর দাদাকে ডেকে তার হাতে রাজার আংটিটা সাবধানে তুলে দিয়ে বললেন, বাছা, দেখো যেন এটা না হারায়। রাজসভায় গিয়ে এইটি সবার আগে রাজার হাতে দেবে, তা নইলে কিন্তু রাজা শকুন্তলাকে চিনতে পারবেন না, দুর্বাসার অভিসম্পাত আছে। শারদ্দত্ত মুনি বললেন, যে আগে তাত। তারপর পথে যেতে যেতে শচীতীর্থের জলে নেমে শকুন্তলা খুব খানিকটা খেলা করলে, শাড়ি টাড়ি ভিজে টিজে একসা। দিদি, আংটি আংটি হারালো না তো? দূর, আংটি তো শারদ্দত্তের কাছে, সে কেন হারাবে? সে তো ইরেসপন্সিবল নয়, বোকা শকুন্তলার মতন। দুষ্মন্তের সভায় যখন শকুন্তলা প্রবেশ করলেন, সামনে শারদ্দত্ত, পেছনে সার্গরব, দুই অল্প বয়সী মুনির গা থেকে তপস্যার জ্যোতি বেরুচ্ছে, যেন রাজসভা আলো হয়ে উঠল। আর শকুন্তলা, তার গায়ে বনদেবতাদের দেওয়া সোনার শাড়ি, পায়ে সোনার মল, হাতে হীরের বালা, তার উপরে সারা গায়ে সখীদের তৈরি ফুলের গয়না পরা। ফুলের সুবাসে রাজসভা যেন স্বর্গের বাগানের মতো গন্ধে বিভোর হয়ে উঠল। সবাই বললে, কে এলো, কে এলো? রাজা বললেন, কে এলো? শারদ্দত্ত বললেন, ইনি শকুন্তলা। হাত জোর করে রাজা বললেন, শকুন্তলা?
তিনি কোনো স্বর্গের দেবী নিশ্চয়। এমন দেবীর মতো পবিত্র চেহারা, এমন রানীর মতো রূপ। তা দেবী, আপনার কি চাই? আপনাকে কি দিয়ে পুজো করব? শকুন্তলা বললেন, ছি ছি, সে কি মহারাজ, আমি তো আপনার বউ শকুন্তলা। মনে নেই সেই যে তপবনে মালা বদল করে আপনি আমাকে বিয়ে করলেন? রাজার তো সত্যি সত্যিই মনে নেই। তিনি মস্ত বড় জিভ কেটে বললেন, দেবী, আপনি নিশ্চয়ই আমাকে ছলনা করতে এসেছেন। আমার কি এমন ভাগ্য যে আপনার স্বামী হব? আপনাকে বিবাহ করলে কেউ কি জীবনেও তা বিস্তৃত হতে পারত? দেবী, আমি রাজা হলেও সামান্য মানুষ মাত্র, আমাকে ছলনা করবেন না। শকুন্তলার তখন চোখ দিয়ে জল পড়ছে, ঠোঁট ফুলে উঠেছে। ঝুলন বললে, ব্যাস, আর শুনবো না। এই তোমার ভালো গল্প? চোখ দিয়ে জল পড়ার গল্প বুঝি ভালো গল্প হয়? দোলন বললে, আহ, সবটা শোন না। শারদদত্ত এই সময় এগিয়ে এসে বললে, দেখুন তো মহারাজ, এই আংটিটা চিনতে পারেন কিনা? রাজা যেই শারদদত্তের অঞ্জলিতে নিজের আংটি দেখলেন, অমনি তার বুকের মধ্যে রক্ত যেন ছলকে উঠল। গত জন্মের স্মৃতির মতন মনে পড়ে গেল মৃগয়া, তপবন, হরিণ শিশু, শকুন্তলা, বিয়ে। রাজা ছুটে এসে কাতর হয়ে শকুন্তলার দুহাত ধরে বললেন, সে কি শকুন্তলা, বউটি আমার? আমি তোমাকে চিনতে পারিনি। তবে আমি কি জরাগ্রস্ত হলুম এই পূর্ণ যৌবনে? স্বর্গরাব বললেন, না মহারাজ, আপনার কোনো দোষ নেই। দুর্বাসার অভিসম্পাতে আপনার স্মৃতিভ্রম হয়েছিল। এখন নিন, আপনার আদরের বউকে ঘরে তুলুন। তখন রাজবাড়িতে শাঁখ বাজল, সানাই বাজল, বীণা বাজল। রাজবাড়ির মেয়েরা উলু দিয়ে, ফুল ছড়িয়ে, মালা ছড়িয়ে, ধূপ জ্বালিয়ে, দীপ জ্বালিয়ে, দুধে আলতায় দাঁড় করিয়ে কোলে করে শকুন্তলাকে ঘরে তুলল। সোনার শাড়ির ঘোমটা তুলে দিলে তারা শকুন্তলার মাথায়। শকুন্তলার আহ্লাদ তখন দেখে কে? ঘোমটার নিচে তার মুক্তোর মতো হাসি একটু একটু দেখা যাচ্ছিল। গোলাপি গালে টোল ফেলে সে দাদাদের দিকে চেয়ে চেয়ে মুচকি মুচকি হাসছিল। রাজা দুষ্মন্ত শারদদত্ত আর স্বর্গরবকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন, সোনার ঘটিতে পা ধুয়ে দিলেন, হীরের থালায় করে ফল কেটে দিলেন, মুক্তোর চামর দুলিয়ে বাতাস করলেন। রাজবাড়িতে উৎসব পড়ে গেল। আর তপবনে বসে বসে তাঁত কণ্ঠ মনশ্চক্ষে সব কিছুই দেখতে পেলেন। তপবনেও আনন্দের বাণ ডেকে গেল। শুনতে শুনতে এদিকে ঝুলনের গোলাপি গালেও টোল পড়েছে। মুক্তোর মতো খুদে খুদে দাঁতে সে দিদির দিকে চেয়ে হাসতে হাসতে দুধ ভাতের শেষ গড়াসটাও খেয়ে ফেললে। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।